এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মৌনি কেমন আছো? মনে এখনো জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে অপরিচিত এই পুরুষ মানুষটি কি কাজে এসেছে তার কাছে? কোনো খারাপ উদ্দেশ্য নয় তো? তাকে কিভাবে চিনে? মনিকে চুপ করে থাকতে দেখে লোকটি আবার বলল, আমি রাজবি, ইভানের ফ্রেন্ড প্লাস রিসেন্ট কলিগ। মনি এবার হুঁশ ফিরে পেল। সে ইতস্তত পায়ে পিছিয়ে গিয়ে বলল, উনি তো বাসায় নেই। রাজবি হেসে প্রত্যুত্তর করল, নেই, তবে চলে আসবে। আমাকে বাসায় এসে ওয়েট করতে বলল। তা তুমি কি আমাকে বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ঢোকার পারমিশনটাও দিবে? মনির গাল দুটো রক্তিম হয়ে ওঠে। কণ্ঠ ভরপুর অস্বস্তি নিয়ে বলল, সরি, আপনি ভেতরে আসুন। রাজবীর চোখ দুটো শুরু থেকে মনিকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। এই প্রথম সে ইভানের মুখে দেখল। এত মিষ্টি লাগলো তার কাছে মেয়েটাকে। ইভানের তো বাজে সৌভাগ্য দেখা যাচ্ছে। না চাইতেই সুন্দরী রূপসী একটা বউ পেয়ে গেল। এই মেয়েটাকে সে ইগনোর করে কীভাবে? ওর ভেতরে আদৌ বিবেক বুদ্ধি আছে কি নেই সেসব ভাবতে ভাবতে রাজবী সোফায় গিয়ে বসলো। মনি দ্রুত হাতে এক মগ কফি আর কয়েক প্রকার বিস্কিট কুকিজ নিয়ে রাজবীর সামনে রাখলো। মনি কোনো রকমে বলল, নিন প্লিজ ভাইয়া। কথাটা বলেই এক প্রকার ছুটে বেরিয়ে এলো রুম থেকে। একা বাসায় একটা ছেলে বসে আছে, এটা ভাবতে অস্বস্তি আর ভয়ে শিউরে উঠছে বারবার। কখন যে ইভান আসবে নিজের ভাবনায় মনি নিজেই বেজায় অবাক হলো। ইভানের সাথে সে নিজেকে সেফ ফিল করে তাহলে? শত হোক, স্বামীর সাথে থাকা আর একা থাকার মধ্যে বিস্তর পার্থক্য। ইভানও তো একজন পুরুষ, তাহলে তার সাথে একা থাকায় ভয় নেই কেন? মনিকে রক্ষা দিয়ে কিছুক্ষণ পরে ইভানের আগমন ঘটে। রাত বেশি হয়নি বলে মনি লক করেনি মেইন ডোর, তাই ইভানকে বেল টিপতে হলো। মনি দরজা খুলে দিয়ে সরে দাঁড়ালো। ইভান এক পলক তাকিয়ে নিজের রুমে চলে গেল। তারপর অল্প সময়ের মধ্যেও ফ্রেশ হলো। কাপড় পাল্টে ঘিয়ে রঙা টি শার্ট আর ধূসর ট্রাউজার পরে ল্যাপটপ আর কিছু কাগজপত্র হাতে ড্রয়িং রুমে গেল। গিয়ে রাজবীর সাথে দুনিয়ার অফিসিয়াল আলাপ আলোচনা আর কাজকর্ম জুড়ে দিল। মনি প্রচণ্ড অস্থিরতা অনুভব করছে। তার ইচ্ছা করছে ইভানকে এক মগ কফি বানিয়ে দিয়ে আসে, কিন্তু দুই বন্ধুর সামনে গিয়ে দাঁড়ানোর কথা ভাবতেই তার এত অস্বস্তি আর অ্যানোয়িং লাগছে বোঝানো যাবে না। কফিটা পেলে পরিশ্রান্ত ইভানের নিশ্চয়ই অনেকটা রিফ্রেশ লাগতো। নোনামোনা করতে করতে মনি আর গেল না। রাজবী কাজের ফাঁকে ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছে। মনোযোগ ইভানের কথাবার্তায় থাকলেও সাথে মাথায় অন্য কিছু ঘুরছে, আর তাই ভেবে সে মুচকি হাসলো। একসময় ইভানের নজর পড়ে রাজবীর হাসি মুখের দিকে। সে বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, আমি তোর সাথে কাজের কথা বলছি আর তুই প্রেমিকার মতো মুচকি হাসছিস, কারণ কি? রাজবী এবার সশব্দে হেসে ফেলল। মগটা কাচের সেন্টার টেবিলে নামিয়ে রেখে হাসি মুখে বলল, এই প্রথম তোর বাসায় এসে এত খাতি যত্ন পেলাম। তা না হলে তুই তো জীবনে এক কাপ চাও অফার করিস না প্লিজ। রাজবীর তিরস্কার শুনে ইভানের গা জ্বলে গেল। রাজবী একটা চোখ টিপে ফের বলল, বউ থাকার কত পপি দেখলি, কি মিষ্টি আর পিচ্ছিরে তোর বউটা, অলসো গর্জিয়াস। ইভান চোখ দুটো ছোট ছোট করে রাজবীর উদ্দেশ্য বোঝার চেষ্টা করলো। ও কি শুধু ইভানকে টিজ করছে নাকি সাথে বন্ধুর বইয়ের দিকে উল্টাপাল্টা নজরও দিচ্ছে? ইভান বুঝতে পারল না। সে চল শক্ত করে থমথমে গলায় বলল, হয়েছে তোর কফি গিলা, হয়ে থাকলে কাজটা সারতে পারি। রাজবী হু হু করে হেসে উঠল ইভানের অভিব্যক্তি দেখে। ভালোবাসে না, কেয়ার করে না, তবু মনে হচ্ছে কোথাও একটা জ্যালাস সে। শত হোক, নিজের প্রপার্টি, নিজের বউ। ওদের কাজ শেষ হতে হতে 12টার বেশি বেজে গেল। মনি রান্না শেষ করে আবার পড়তে বসেছে। ইভান কাজ শেষ করে রুমে না যাওয়া পর্যন্ত তার খেতে বা ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে না। ইভান সব কিছু গুছিয়ে উঠে যাবে তখন রাজবী আগের সেই দুষ্টুমি গলা টেনে বলল, ভাবছি তোর বাসায় আজ ডিনার করার সৌভাগ্যটা অর্জন করেই যাই, কি বলিস? ইভানের চোখ দুটো জ্বলে উঠল। সে জানে রাজবী মজা করছে, তবু ঘরের বউয়ের ব্যাপারে এ ধরনের ইয়ার্কি সে নিতে পারছে না। নিজেকে স্থির করে শান্ত গলায় বলল, আমার বাসায় ডিনারের কথা তো স্বপ্নেও ভাবিসনি,
আজ ইয়াং মেয়ে দেখে নিজের ক্যারেক্টার খুইয়ে ফেললি, তোর থেকে একমাত্র এটাই আশা করা যায়। রাজবি হেসে বলল, ক্যারেক্টার লুজ করলাম কোথায় দেখলি? বন্ধুর বউ মানে সদ্য ভাবির হাতে রান্না খেতে যাচ্ছি। এটা তোর চোখে অস্বাভাবিক লাগছে কেন? ইভান নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কোনো ডিনার পাবি না, বের হ জলদি, রাইট নাও। রাজবিকে বিদায় দিয়ে রুমে গিয়ে ল্যাপটপ ছুঁড়ে ফেলল ইভান। রাজবির কথাবার্তা তাকে বড্ড বিরক্ত করেছে। কোথাও একটু স্বাভাবিক পরিবেশ পায় না সে। যেদিকে তাকায় সেদিকে চিটিং আর টাউটিং। ওয়াশরুমে গিয়ে চোখ মুখের পানি ছাপটা দিল। কফির জন্য ক্রেভিং হচ্ছে তার। ইভানের শব্দ পেয়ে বই খাতা গুছিয়ে উঠে আসে মনি। আস্তে করে গিয়ে দাঁড়ায় তার দরজায়। ওয়াশরুম থেকে বের হয়ে ইভানের আচমকা নজর পড়ে মনির উপর। তার দৃষ্টিতে রাগের আভাস দেখে মনি ঠুকিল। এই তো এখনই কাজ করছিল, এখন আবার রেগে গেল কেন? মনি স্তিমিত স্বরে আস্তে করে জিজ্ঞেস করে, ডিনার করবেন? মনির কথা এত আস্তে ছিল যে ইভানের কান পর্যন্ত পৌঁছালো না। ইভান হঠাৎ সে মনির একেবারে মুখোমুখি দরজা চৌকাঠে একটা হাত রেখে দাঁড়ায়। এভাবে হঠাৎ ইভানকে কাছে আসতে দেখে মনির আত্মা খাঁচা ছাড়া হয়ে পড়ে। ইভানের বিধ্বংসী দৃষ্টি যেন ওর অন্তরাত্মা পর্যন্ত ভস্ম করে দিতে চাচ্ছে। ইভান চোখ ছোট ছোট করে ধারালো নজরে কিছুক্ষণ মনির মুখশ্রী পর্যবেক্ষণ করলো। তারপর তেমনই দুঃখ ভারেক্কি গলায় বলল, পরপুরুষকে সমাদর করে চা কফি খাওয়ানোর এত শখ, আর নিজের হাজবেন্ড আসলে এক কাপ কফি দিতে ইচ্ছে হয় না? তোমাদের মতো মেয়েদের এই প্রবলেম, ঘরের চেয়ে বাহির মজা লাগে বেশি। ইভানের তীক্ষ্ণ ধারালো নোংরা ইঙ্গিতপূর্ণ কথায় মনি স্তব্ধ হয়ে পড়ে। সে হতবাক দৃষ্টি মেলে তাকায় ইভানের দিকে। চোখ দুটো নিমিষে পূর্ণ হয়ে ওঠে তপ্ত অশ্রুকণা দ্বারা। এসব সে কি বলছে? ইভানের বন্ধু বলেই তো লোকটাকে সমাদর করলো, ইভানের সম্মান রক্ষা করার জন্যই তো। আর সে সেটাকে এমন দৃষ্টিতে দেখল। লজ্জায়, ঘৃণায় আর অপমানে মুখ ফেটে আর্তনাদ বের হতে চাইল মনির। ইভান তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, মনির দিকে ছোট চোখে তাকিয়ে আছে। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে বহুদিন ধরে স্বামীর পেছনে পরকিয়া করে আজ ধরা খেয়েছে মনি। ও আস্তে করে মুখ নামিয়ে নিল। সাথে সাথে 2 ফোঁটা অশ্রু করে পড়ল কোমল গাল বেয়ে। সে নত মস্তকে স্মিত গলায় বলল, আমি এক্ষুনি দিচ্ছি। ইভান সরে দাঁড়ালো। ঘুরে সোফার দিকে যেতে যেতে খটখটে স্বরে বলল, দরকার নেই। মনি আহত নয়ন মিলিয়ে আবারও তাকায়। এ কি বিপদ! এক্ষুনি তিরস্কার করলো, আবার এক্ষুনি বলছে লাগবে না। মনি করবেটা কি? সে বলছে আর সে গলায় বলতে চেষ্টা করে, আপনি আমাকে ভুল বুঝছেন। ইভান সোফা থেকে টাওয়াল নিয়ে একটু আগে ভেজে আসা চুলগুলো মুছতে মুছতে বলল, সাফাই গাইতে হবে না। মনি রুষ্ট মনে ভাবলো। কি আশ্চর্য মানুষ! সে চলে যেতে গিয়েও আবার থেমে দাঁড়ালো। আজ তো ইভান তাড়াতাড়ি এসেছে, নিশ্চয়ই বাইরে খায়নি। রাগ দুঃখ সব একপাশে ঠেলে রেখে আপাতত স্ত্রীর কর্তব্য পালনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, ডিনার করবেন? মনিকে চমকে হতবাক করে দিয়ে বিয়ের পর এই প্রথম ইভান বলল, করব। কিছুক্ষণ মনি কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কথাটা যেন সে বুঝতে পারেনি। পরক্ষণে ইভান যখন ভ্রুকোচকে তাকালো তখন হুঁশ ফিরল। দ্রুত পায়ে সরে গেল সেখান থেকে। কিচেনে গিয়ে তড়িঘড়ি করে খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ইভান খায় না, সে একা বলে তেমন রান্না করেনি। তবে ফ্রিজে রান্না করা মাংস কলিজা ভুনা আছে। সেসবই নামিয়ে চটজলদি ওভেনে গরম করে টেবিলে রাখলো। সাথে চটপট করে আরও 2-1টা আইটেম তৈরি করলো। সব কিছু গুছিয়ে রেখে একরাশ চাপা অভিমান নিয়ে সরে গেল মনি। ইভান যতক্ষণ খাবার খেলো সে কিচেন থেকে বের হলো না। সে মনে মনে বুঝতে পারছে ইভান এখনও ভাবছে রান্নাগুলো খালার হাতের করা। খালা এখন রান্না করে না এটা ইভান জানে না। এই প্রথম নিজের হাতের রান্না ইভান খাচ্ছে। এটা ভেবেই বারবার শিহরিত হচ্ছে মনির মন। তার ভালো লাগছে তো। চুপচাপ কিচেনের জানালা দিয়ে তাকে চোখের পানি ফেলছে সে। ইভানের সে ব্যবহারের পর খাওয়ার রুচিও নষ্ট হয়ে গেছে তার। তবু মাঝরাতে খোদার কথা ভেবে জোর করে সামান্য খেয়ে নিল। অবশ্য ইভান খেয়ে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে গোছগাছ করে শুতে শুতে 2টা বেজে গেল প্রায়। ইভানের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো তখনও লাইট জ্বলছে রুমে। মনে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ায়। ইভানকে জীবনে তাকে নিজের রুমে ডেকে নেবে না? এটা কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো? দুজনের
থাকবার রুম দুটো আলাদা। তবে মৌনি নিরুপায় হয়ে ইভানের রুম ছেড়েছে। সম্পর্ক তো নেই, বরং ইভানের সামনে সোফায় ঘুমাতে আর তার রুমে ঘুরঘুর করতে কেমন হ্যাংলার মতো লাগে নিজের কাছে। সাথে লজ্জার সংকোচ আর অস্বস্তি তো আছেই। বিছানায় যখন জায়গা পাবে না, তাহলে রুমে থেকে বা কী লাভ? 2টা বাজে শুলেও ঘুমাতে ঘুমাতে মনের ভোর হয়ে গেল। সারা রাত সে ছটফট করে কাটালো। বারবার মনের মধ্যে ভেসে উঠছে তখনের দৃশ্যপট, কানে বেজে উঠছে ইভানের তিক্ত কথাগুলো। ইভান তাহলে কি মনিকে এমন সব নজরে দেখে? এখন তো ভয় হচ্ছে কখন জানি রুম ছেড়ে আসা নিয়েও নোংরা মন্তব্য করে বসে। নিজের মনে কী সব বানিয়ে নেবে কে জানে। ভার্সিটির ক্লাস শেষ করে বিকালে বাসায় পৌঁছায় মনি। দরজা লকে চাবি ঘুরিয়ে দেখে লক লাগানো নেই। সে অবাক হয়ে বেল চেপে ধরল। তার অবাকের সীমা আরও কিছুটা বাড়িয়ে দিয়ে দরজা মেলে দিল ইভান। এখনও অফিসের ফর্মাল পোশাকে দাঁড়িয়ে আছে সে। মনে বুঝলো নিশ্চয়ই কোনো কাজ বা কিছু নিতে এসেছে। ইভান দরজা খুলে 1 সেকেন্ডও দাঁড়ালো না, যেমন এসেছিল আবার তেমনই চলে গেল। মনি কাভারের ড্রয়ারে কিছু খোঁজাখুঁজির শব্দ শুনতে পেল। সেদিকে ভ্রুক্ষেপ না করে ক্লান্ত পায়ে নিজের রুমে গেল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল গোসলের উদ্দেশ্যে। গোসল শেষ করে বের হবে ঠিক এমন সময় ফুট করে আকস্মিকভাবে ভেজা টাইলসে পা পিছলে গেল তার। ধপাস করে পড়ে গিয়ে চিৎকার করে উঠল। পাটা মনে হয় মুচকে গেছে। তার চিৎকার এতটাই জোরালো ছিল যে না চাইতেও ইভানকে আসতে হলো এই রুমে। সারা রুমে চোখ বুলিয়ে কোথাও দেখতে পেল না মনিকে। তারপর ওয়াশরুমের বন্ধ দরজার দৃষ্টি দিয়ে বুঝতে পারলো ব্যাপারটা। বিরক্ত কণ্ঠে বলল, কি হয়েছে? মনি ঠোঁট চেপে কোনো রকমে উঠে দাঁড়িয়ে পা হেঁচড়ে দরজাটা খুলল। তাকে ওই অবস্থায় দেখে ইভান কপাল কুঞ্চিত করে তাকিয়ে রইল। বুঝতেই পারছে সে পড়ে গেছে মেঝেতে। ইভান কিছুক্ষণ তাকিয়ে থেকে তার ছেলের স্বরে বলল, তুমি কি দেখে শুনে চলতে শিখোনি? লজ্জায় অপমানে মনির গাল দুটো লালচে হয়ে উঠল। চোখ তুলে ইভানের দিকে তাকাতে পারছে না। চোখ মুখ কুচকে নেমে আসতে চাইল ওয়াশরুম থেকে। যন্ত্রণায় মুখটা নীল হয়ে গেছে। একরস বিরক্তি নিয়ে হলেও ইভানকে এগিয়ে যেতে হলো। সে গিয়ে মনির হাত চেপে ধরে বিছানায় বসিয়ে দিল। ইভানের স্পর্শে মনির সারা শরীরে বিদ্যুৎ ঝলকানি খেলে গেল। এই প্রথম ইভান ওকে স্পর্শ করেছে, হাত ধরেছে। ইভানের হাতে ভর দিয়ে হেঁটে বিছানায় বসলো মনি। এতক্ষণ ইভানের অনেকটা কাছাকাছি থাকায় পুরুষালী দেহের ঘর্মাক্ত স্মেল আর পারফিউমের ঘ্রাণ মিলে মনির তনুমন আচ্ছন্ন করে ফেলতে চাইল। ইভান ওর হাত সরিয়ে নিতেই সে হাফ ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল হৃদস্পন্দন থেমে এক্ষুনি মরে যাবে সে। ইভান চোখ নামিয়ে তার পায়ের দিকে তাকিয়ে রইল। মনির সেদিকে তাকায়। নিমেষে কেমন ফুলে উঠেছে টাকনোর কাজটা। অনেকটা নীলচেও হয়ে পড়েছে। মনে হচ্ছে না আগামী 2 দিন এতে ভর করে উঠে দাঁড়াতে পারবে সে। মনে মনে ভাবল মনি, ভালো মুসিবতে পড়া গেল। আর এই লোকটাও না জানি কি ভাবছে। কখনো অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়ে ফেলে, হাত ভেঙে ফেলে, কখনো বাচ্চাদের মতো মেঝেতে পড়ে গিয়ে পা মচকে ফেলে। ইস, এত লজ্জায় কেন পড়তে হয় বারবার? ইভান ঘুরে চলে যেতে যেতে বলল, মলম লাগাও। মনি প্রায় চেঁচিয়ে উঠল পেছন থেকে। একটু শুনুন। ইভান ফিরে তাকায়। প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মনি আমতাবটা করে বলে, ড্রাইভারকে একটু বলবেন আমাকে এক জায়গায় নিয়ে যেতে। মনি মনে মনে আশা করলো ইভান নিজের গাড়িটা মনিকে দিয়ে নিজে উবারে চলে যাক। গাড়ি তো আর মনি খেয়ে ফেলবে না। দুর্দশায় পড়েছে বলেই চাইতে হচ্ছে। ইভান ভ্রুকুচকে বলে, এই অবস্থায় কোথায় যাবে? মনি ইতস্তত ভঙ্গিতে বলে, আমি আসলে মুন্নিকে কথা দিয়েছিলাম ওকে আজ আনতে যাব, ও কিছুদিন থাকবে। ইভান ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। তারপর চলে যেতে যেতে বলল, আমি গিয়ে নিয়ে আসবো। মনি অবাক না হয়ে পারে না। এই খারস নিরামিষ লোক আজ বোনকে আনতে যাবে? কি দিনকাল এলো! এই খবর শুনে মনি আবার স্ট্রোক না করে বসে। মনির কথা ভাবতে না ভাবতেই মনির ফোন চলে এলো। মনি ফোন রিসিভ করতেও বলে উঠল, সন্ধ্যা হতে চলল, কখন আসবে তুমি? মনি ফুস করে নিঃশ্বাস ফেলে ব্যঙ্গ করে বলল, আমি যেতে পারছি না কোনো নদিনী, তবে তোমাকে আনতে আস্ত এক প্যাঁচামুখী রাক্ষস পাঠিয়েছি। একটু ধৈর্য ধরলেই দেখতে পাবে। ইভান কিছু ফাইল হাতে বের হচ্ছিল তখন। মনির রুমটা অতিক্রম করার সময়
মনির বলা কথাটা কানে যেতেই থমকে দাঁড়ায় সে। আশ্চর্য হয়ে কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। মেয়েটা কি ওকে রাক্ষস বলল? হাউ ডেয়ার শি! ইভান গটগট পা ফেলে বের হয়ে গেল। মনি ফোন রেখে পায়ে ঘষে ঘষে মলম লাগালো। মনে মনে ভাবলো, ভালোই হয়েছে আগে ভাগে জানিয়ে দিয়েছি মুন্নি আসবে, নইলে হঠাৎ করে ওকে নিজের রুমে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যেত লোকটার। মনে খোঁড়া পা নিয়ে দ্রুত নিজের জিনিসপত্র ইভানের রুমে শিফট করলো। শুধু বই খাতাগুলো রেখে গেল। সোফিয়াকে ফোন করে জাহিদকে পাঠাতে বলল। জাহিদ আসলে তাকে দিয়ে বেডশিট চেঞ্জ করে এই রুমটা মুছে নিল। সব কিছু ফিটফাট করে রাখলো, যেন দেখলে বোঝা না যায় এই রুমে কেউ থেকেছে এতদিন। মনিকে বাসায় রেখে সে যে গেছে ইভান। রাত 12টা বাজতে চললো, এখনো আসার নাম নেই। মনি খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ মনির সাথে গল্প গুজব করে কাটিয়েছে। একসময় মুন্নি প্রশ্ন করে বসলো, ভাইয়া কি রোজই এমন দেরি করে আসে? মনি মেকি হাসার চেষ্টা করে বলল, না, রোজ রোজ কেন দেরি করবে, আজ বোধহয় কাজের জন্য কোথাও গেছে। মনির বিশ্বাস হলো না কথাটা। সে নিজের ভাইকে ভালো করে চিনে। দীর্ঘশ্বাস ফেলে মনিকে বলল, তুমি আর সুপারিশ করো না হাজবেন্ডের নামে। আমি সেই বুঝি, ভাইয়া আসলে আসুক, না আসলে বাইরে থাকুক, তুমি গিয়ে নাও টেনে ঘুমিয়ে পড়ো তো ভাবি। মনি আদরে হেসে মনির নাক টেনে দিল। আরো কিছুক্ষণ কথাবার্তা শেষে রুমে চলে এলো। মনে মনে দোয়া করলো আজ যেন ইভান ড্রিঙ্ক করে না আসে। ড্রিঙ্ক করে এসে চেঁচামেচি করলে ননদের সামনে বেজায় লজ্জায় পড়তে হবে মনিকে। সুখে থাকার সব অভিনয়ের মুখোশ উন্মোচন হয়ে পড়বে। মনি কিছুক্ষণ ফোন ঘেটে একসময় পা ঘুরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আর তখনই দরজায় লক খোলার মৃদু শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পরে ইভান এসে রুমের লাইট অন করলো, যার অনেকটা আলোয় বারান্দায় এসে পড়েছে। সে আলোতে বারান্দায় দাঁড়ানো নারী অবয়বটা দেখে প্রথমে চমকে গেল সে। তারপর মনে পড়ল আজ মুন্নি আছে, তাই মনের এখানে থাকার কথা। কিন্তু না ঘুমিয়ে এত রাতে বারান্দায় কি করছে? ইভান তো একবার বলেছে কখনো যেন তার জন্য অপেক্ষা না করে। মনির সংকোচ নিয়ে ঘুরে দাঁড়াতে ইভানের চোখে চোখ পড়ল। মুহূর্তে চোখ নামিয়ে নিল সে। ইভান কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। মনি চুপচাপ সোফায় বসে রইল। ইভান হট শাওয়ার নিয়ে বের হয়ে এসে দেখল মনি ঘুমে ঝিমোচ্ছে। সে চোখ ছোট করে তাকিয়ে রইল। মেয়েটা ঘুমিয়ে না পড়ে কিসের অপেক্ষায় আছে? মনি তন্দ্রাচ্ছন্ন চোখে দেখল ঐশ্বরিক এক রূপ। সাদা টি শার্ট আর কালো ট্রাউজারে সদ্যে গোসল করা ইভানকে দারুণ স্নিগ্ধ লাগছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে কপালে। সেগুলো না মুছে তোয়ালেটা কাঁধে পেঁচিয়ে রেখেছে সে। মনির বলতে ইচ্ছা করলো পানিটা মুছে নিন, জ্বর বেঁচে যাবে তো, কিন্তু কিছু বলা হলো না। ইভান নিজেই তোয়ালে দিয়ে চুল ঘষতে লাগলো। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বলল, চাইলে বিছানায় শুতে পারো। রুমের মধ্য যেন বুম ফাটানো হলো। এমনভাবে বিস্ফোরিত নয় তাকালো মনি। ঘুম ছুটে গেল তার। ইভান যেখানে একবার তাকে রুমে আসতে বলেনি, সেখানে আজ নিজের বিছানায় শুতে বলছে। তাহলে সে কই শুবে? তার সেই তালাবদ্ধ রুমে চলে যাবে কি? কি আছে সেই রুমে? বিছানা বালিশ কি আছে? ইভান কি এসব বোনকে দেখানোর জন্য করছে, যেন সে বাড়িতে গিয়ে মাকে নালিশ করার সুযোগ না পায়? নাকি আসলেই মায়ের অনুরোধের কিছুটা আসর হচ্ছে ইভানের মধ্যে? সত্যি নিজেকে পরিবর্তন করছে সে, নাকি সবটাই ভাওতাবাজি? মনে চট করে মনে পড়ে গেল সেদিনের ফোনালাপের কথা। ইভান সঠিক পথে চলতে চাইলেও বেহায়া মেয়েটা তাকে দেবে না হয়তো ভালো হতে। মনে মনে ঠিক করলো মেয়েটার সম্পর্কে খোঁজ খবর করবে সে। জানতে হবে সে কে, কি চাই, কতটা গভীর সম্পর্ক ছিল দুজনের মধ্যে। মনিকে ভাবনায় হারিয়ে থাকতে দেখে ইভান আয়নার ভেতর দিয়ে তাকে বলল, শুনতে পাওনি? মনির খুব রাগ হলো। সবসময় কেন এত কড়া ভাষায় কথা বলে? চেহারাটা যেমন সুন্দর, কথাবার্তাগুলো একটু সুন্দর আর স্বাভাবিক হলে কি দোষ হতো? মনে ধীরে সুস্থে বলল, ইটস ওকে, আপনি ঘুমান ওখানে। আমি তোমাকে অনুরোধ করিনি, অর্ডার করেছি। মনে এবার শুকনো ঢুক দিল। কথার কি তেজ বাবা! মনে হচ্ছে না শুলে
সে গলা চেপে ধরে শুইয়ে দেবে। মনি মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তার ধারণায় ঠিক হলো। সে বিছানায় শুয়ে পড়তেই ইভান ফোন হাতে বের হয়ে গেল রুম থেকে। সে তপ্ত শ্বাস ফেলে ভাবল, এটাই কি তার নিয়তি? কিছুক্ষণ নানান কথা ভেবেচিন্তে হুট করে উঠে বসল। সেই রুমটাতে কি আছে দেখবে সে। ব্যথাযুক্ত পানিও আস্তে আস্তে রুম থেকে বের হয়। চুপচাপ গিয়ে দাঁড়ায় রুমটার সামনে। দরজা সামান্য ভেজানো, ভেতরে লালচে ড্রিম লাইটের আলোয় সব কিছু কেমন অপার্থিব দেখাচ্ছে। আবছা অন্ধকারাচ্ছন্ন ভাব চোখে আসতেই মনে দেখতে পেল এক পাশের দেয়াল ঘেঁষে তৈরি এক রাকের মধ্যে সারি সারি সাজানো নানা আকারের মদের বোতল। মনে আটকে উঠল। চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে আসতে চাইছিল তার। এমন কিছুই আশঙ্কা করেছিল সে। ইভানকে দেখা যাচ্ছে না, হয়তো সে অন্য পাশে কিছুতে বসে ড্রিঙ্ক করতে ব্যস্ত। মনে আতঙ্কিত পায়ে ধীরে ধীরে আবার রুমে চলে এলো। কোন যন্ত্রণায় এসে পড়েছে সে। ঘরের ভিতরে বার খুলে বসে আছে তার স্বামী। এতটা নেশাখোর ভাবতে কান্না দলা পাকিয়ে এলো মনের গলায়। চোখের পাতা এক করতে অনেক সময় লেগে গেল। চোখ বসতেই দু চোখের কার্নিশ ছাপিয়ে গড়ে পড়ল নোনা জল। নিজের কেবিনের চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করেছিল ইভান। এমন সময় ফায়াজ এসে জানায় কেউ একজন এসেছে। ইভান ভ্রু কুচকায়। এই সময়কে সে অনুমতি দিতেই দরজা ঠেলে প্রবেশ করল তাশা। ইভান অসন্তুষ্টিজনক চোখে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ তাশাকে আটকাতে পারেনি। সে ইশারায় ইভানকে সরি বলে বের হয়ে গেল রুম থেকে। তাশা ইভানের ডেস্কের উপর দুহাতে ভর রেখে ক্রুদ্ধ স্বরে বলল, ফোন ধরো না কেন? ইভান দুহাত মুষ্টিবদ্ধ করে তাতে মুখ রেখে চুপ করে তাকিয়ে রইল। তার নির্লিপ্ত দৃষ্টি তাশার সহ্য হলো না। সে সামনের চেয়ারে বসে জোরে শ্বাস নিয়ে শান্ত হলো। তারপর কোমল গলায় বলল, ইভান, এখনো সময় আছে, সব কিছু ঠিক করে নাও। শুধু শুধু হেলা করে জীবনটা নষ্ট করো না। ইভান এবার মুখ খুলল। চেয়ারে হেলান দিয়ে তাশার দিকে তাকিয়ে বলল, তার মানে তোমার সাথে জড়ালে আমার জীবন নষ্ট হবে না? আশ্চর্য, আমার সাথে জড়ালে তোমার জীবনটা নষ্ট হবেই বা কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, একসাথে আমরা সুখে থাকব। রাগের বশবর্তী হয়ে যা করেছো তা ভুলে যাও। সব সমস্যারই সমাধান আছে, এটারও আছে। ইভান ঠোঁটের একপাশ বাঁকিয়ে সামান্য হাসল। তাচ্ছিল ভরা কণ্ঠে বলল, আমি সমস্যাটাই চাচ্ছি, সমাধান নয়। তাশার চোখে খুব ফুটে ওঠে। ক্ষুব্ধ গলায় সে হাত মুঠো করে বলে, তার মানে বলতে চাচ্ছ তুমি এই মেয়েটাকেই চাচ্ছ? ইভান উত্তর না দিয়ে গা জ্বালানো হাসি হাসল। নীরবে পর্যবেক্ষণ করে গেল তাশার অভিব্যক্তি। তাশা চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, পাগলামি ছেড়ে দাও, আর আপাতত চলো আমার সাথে, বাইরে লাঞ্চ করব। ইভান তাশার কথার থুরাও পাত্তা দিল না। অবজ্ঞার ভঙ্গিতে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল। হঠাৎ ফটাফট হাতের আঙ্গুল চালিয়ে টাইপিং করতে ব্যস্ত হয়ে পড়ল। তাশা বিরক্ত হয়ে ইভানের কাণ্ড দেখল। তারপর অধৈর্য স্বরে বলল, ইভান প্লিজ। ইভান ফিরেও তাকালো না। নিজের কাজে মনোযোগ রেখে শক্ত কণ্ঠে উচ্চারণ করল, গেট আউট অফ মাই অফিস। তাশা বিস্ফোরিত ক্রুদ্ধ চোখে ইভানকে জ্বালিয়ে দিতে চাইল যেন। সে কিছুতে বিশ্বাস করতে পারছে না ইভান এতটা সরে গেছে তার থেকে। তাহলে সে কি তার বউকে মেনে নিয়েছে? তাদের সম্পর্ক কি স্বাভাবিক আছে? তাশা মনে মনে এ ব্যাপারে খোঁজ নেওয়ার পরিকল্পনা করে রুষ্ট মনে উঠে দাঁড়ালো। রাগে গজরাতে গজরাতে বের হয়ে গেল। তাশা চলে যেতে ইভান টাইপিং থামিয়ে আবারও চেয়ারে মাথা হেলে দিল। ক্লান্তির এক দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। মেয়েটা কেন এত বিরক্ত করছে? চুপচাপ শান্তি মতো সরে গেলেই হয়। ইভান ফায়াজকে ফোন করে তাশাকে থামাতে বলল। তারপর নিজে উঠে কেবিন ছেড়ে বের হলো। আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্টের নরম গদিতে বসে লেমনেডে চুমুক দিচ্ছিল তাশা। মনটা তার বেজায় খুশি। ইভান অবশেষে এসেছে তার সাথে। চেয়ারে হেলান দিয়ে পায়ে পা তুলে তাশাকে দেখছিল ইভান। মায়ের তোপের মুখে পড়ায় অযথা ঝামেলায় যেন পড়তে না হয় সেজন্য বেশ খানিকটা দূরে এসেছে তারা। আজ ইভান তাশাকে বুঝিয়ে কিছু কথা বলবে। অনেক হয়েছে জীবন নিয়ে ছেলে খেলা, কিন্তু সমস্যাটা হলো
ইভান কেন যেন শক্ত থাকতে চাইলেও মনে ঘৃণা পুষে রাখলেও তাসার প্রতি কেমন একটা দুর্বলতা অনুভব করে এখনও। হয়তো 5 বছরের রিলেশনের প্রভাব এটা। ইভান দীর্ঘশ্বাস ফেলে নড়ে বসে, তারপর ঘাড় কাত করে একটু সময় নিয়ে বলে, তোমাকে একটা তিক্ত সত্য বলবো। শোনার পর বিস্ময়ে তোমার ব্রেনের নার্ভ ছিঁড়ে গেলেও কিছু করার নেই। ইভানের এহেন কথায় তার আতঙ্কিত চোখে বড় বড় করে তাকায়। মুখ থেকে খসে পড়ে লেমনেডের স্ট্রটা। কে এমন বলবে ইভান, যার জন্য এমন ভয়াবহ সতর্কতা দিচ্ছে? জুসের গ্লাস পুরোটা খালি করার পরও এখন আবার গলা শুকিয়ে গেল তাসার। এখনই আরেকটা অর্ডার করে প্রাণ বাঁচাতে হবে। ইভান শান্ত কঠোর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি যা করেছি তার জন্য কোনো রিগ্রেট নেই। তোমার সাথে রিলেশন করেছি, কিন্তু বিয়ের জন্য তোমাকে আমার পারফেক্ট মনে হয়নি। তুমি ওই টাইপ মেয়েই নও। আমার প্রয়োজন ছিল শান্ত, নম্র, একটা সংসারী মেয়ে। তাসা আহত ব্যথাতুর চোখে তাকিয়ে রইল। ধাক্কাটা সামলে উঠে কটমটে কণ্ঠে দাঁত পিষে বলল, সকল সংসারে মেয়ে তো তুমি পেয়েই গেছো, তাহলে সংসারটা এখনো হচ্ছে না কেন শুনি? ভালোবেসে সম্পর্ক স্থাপনা করছো না কেন তার সাথে? আমাকে এসব রাবিশ বুঝাতে এসো না। ইভান উত্তর না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাসা নিঃশ্বাস ফেলে শীতল কণ্ঠে আবার বলল, এখনো এত কিসের রাগ পুষে আসো বলো তো? আমি অন্যজনের সাথে কিছুটা সময় কাটিয়েছি, তুমিও কাটিয়েছো। তুমি তো 2 ধাপ এগিয়ে বিয়ে করেছো, সমান সমান তো হলোই। আমি তো সব মেনেই নিচ্ছি, তাহলে কেন আমার সাথে থাকতে চাচ্ছ না তুমি? ইভান কিভাবে বোঝাবে? বিয়েটা মেনে নিতে চাইলেও সে কিছুতে স্বাভাবিক হতে পারছে না। যতবারই বিয়েটা নিয়ে কিছু ভাবতে চেয়েছে, বারবার চোখের সামনে ভেসে উঠেছে বাবা মায়ের বিচ্ছেদ। বৈবাহিক সম্পর্কের প্রতি তার কি পরিমাণ বিতৃষ্ণা আর ক্ষোভ তা তো কেউ জানে না। সেজন্যই তো প্রতিবার মনের সামনে পড়লে নিজেকে ঠিক রাখতে পারে না। মনে হয় কেন যেচে পড়ে বিয়ে করে এত বড় বোঝা কাঁধে নিল? এত সম্মানীয় পবিত্র একটা সম্পর্ক রক্ষা করার মতো যোগ্যতা বা ক্ষমতা আদৌ কি তার আছে? তার মতো উচ্ছন্নে যাওয়া ছন্ন ছাড়া একটা ছেলের জন্য কোনো সম্পর্কই কি টিকে রাখা আদৌ সম্ভব? যদি সম্ভব হতো তাহলে এত সহজে কিভাবে 5 বছরের সম্পর্ক পায়ে পিষে অন্যত্র মুখ ঘুরে নিতে পারল? দুর্বলতা থাকলেও কেন একটাবার তাসার জন্য তার আফসোস হয় না? ধরনের বুকে রাতটা যেন এক নিশ্ছিদ্র সমুদ্র, স্তব্ধ গভীর ঢেউ খেলানো। আকাশটা যেন কালো মখমলের চাদর, যার কৃষ্ণ গায়ে অসংখ্য আলোর ফুলকি। মনে হয় সেগুলো তারা নয়, বরং পুরনো কোনো স্বপ্নের টুকরো, যেগুলো হারিয়ে গেছে সময়ের পরিক্রমায়। বাতাসে গাছের পাতায় শুকনো খসখসানি। মনে শুয়ে পড়েছে অনেকটা সময় হয়েছে। মনে একা একা এক কাপ চা বানিয়ে ইভানের বারান্দায় দাঁড়ালো। স্তব্ধ রাতের অপরিসীম সৌন্দর্য উপভোগ করছে আর ছোট ছোট চুমুক দিচ্ছে কাপে। প্রকৃতির প্রেমে পাগল মনকে আজ ঝকঝকে চাঁদের নির্মল আলো আবর্ষিত করতে পারছে না। শুনশান নগরীর নীরব প্রকৃতি উপভোগ্য হচ্ছে না তার কাছে, যার কাপে সে নিজের দুঃখ ভোলার প্রয়াস চালাচ্ছে বলতে গেলে। বিকেলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিচ্ছবি আবারও চোখে ভেসে উঠতে অজান্তে চোখগুলো টলমল করে উঠল। সে বিকেল থেকে কতবার নিজেকে বুঝিয়েছে, প্রবোধ দিয়েছে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে বহুক্ষণ সময় নিয়ে কেঁদে একাকার করেছে। আর তারপর তো নিজেকে শান্ত করে ফেলেছিল খানিকটা। পড়তে না বসে আজ সন্ধ্যা থেকে মনির সাথে সময় কাটিয়েছে। দুজন মিলে মুভি দেখেছে, স্ন্যাক্স বানিয়েছে, ছাদ থেকে ঘুরে এসেছে। সব কিছুই মনই নিজের ইচ্ছায় করেছে, শুধুমাত্র সে অপার্থিব দুঃসহ ঘটনাটা মন থেকে দূর করার জন্য। অথচ এখন আবারও যখন একা হলো, ঠিকই সুরসুর করে সব কিছু মাথার মধ্যে বাসা বাঁধতে চলে এলো। 2 চোখ ঠেলে আসা পানিগুলো ক্রমাগত গাল বেয়ে গড়িয়ে গলা বুক সব ভিজে দিচ্ছে। মনের চোখের পানি উপেক্ষা করে কর্ণরত মুখে 4 কাপে চুমুক দিল। দুনিয়ার সব কিছু আজ সে উপেক্ষা করতে চাচ্ছে। নিজের আবেগ, অনুভূতি, ভাবনা, বাসনা সব কিছুর উর্ধে গিয়ে শুধু বর্তমানে বেঁচে থাকতে চাচ্ছে। বড় বড় শ্বাস নিয়ে একটা সময় স্থির হলো মনি। আন মনে বিল্ডিংয়ের নিচে চোখ গেল তার। আর কাকতালীয় ভাবে ঠিক তখনই ইভানের গাড়িটা চোখে পড়ল। বন্ধ গেটের সামনে এসে বজ্রধ্বনিতে হর্ন বাজে চলল একটানা।
আশেপাশের নিস্তব্ধতা ছিঁড়ে সেই শব্দ যেন এক একটা বোমা বর্ষণের মতো শোনাচ্ছে। দারোয়ানকে গেট খুলতে দেখেও পাগলের মতো হর্ন বাজিয়ে চলেছে ইভান। মনি চার কাপ হাতে দ্রুত পায়ে দরজা খুলতে গেল। হঠাৎ মনে পড়ল সে তো লক করে রেখেছে অলরেডি। তাই মাঝপথ থেকে আবারও ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকলো। ইভানের উপস্থিতি যেন সে টের পায়নি, কিন্তু ইভানের উপর যেন আজ সাক্ষাৎ যমরাজ ভর করেছে। সে রুমে এসে সোজা বারান্দায় গেল। ক্ষুব্ধ মেজাজে সরাসির মতো চেপে ধরল মনির হাত। এক প্রকার হিচড়ে রুমে এনে ছিটকে দাঁড় করালো। আকস্মিক টানে কাপের অবশিষ্ট চাটুকু ছলকে মনির হাতের উপর পড়ল। ভাগ্য ভালো ততক্ষণে সেটা অত গরম রয়নি আর, তবু যতটুকু গরম ছিল ফুট করে পড়ায় চমকে উঠে কাপটা ছুটে গেল হাত থেকে। সশব্দে আছাড় খেয়ে ভেঙে ঘুরে গেল মুহূর্তেই। ইভানের সেদিকে মোটেও ভ্রুক্ষেপ নেই। সে আবারও মনির হাত টেনে ধরে ধাক্কা দিল দেয়ালের দিকে। ইভানের পুরুষালী শক্তির টানে দেয়ালের সাথে সজোরে পিঠে আঘাত পেল মনি। চোখ মুখ কুচকে ফেলে ঝুঁকে গেল সে। মুহূর্তে ইভান কাছে সে চোয়াল চেপে ধরে মাথাটা ঠেকিয়ে দিল দেয়ালের সাথে। মনি দেখল ইভানের চোখ দুটো অস্বাভাবিক রক্তিম, যেন পলক ফেলে টপটপ করে রক্তের ধারা বয়ে যাবে। সে যে অতিরিক্ত মদ্যপান করে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। সেই রক্তিম চোখ দিয়ে ইভান যেন মনিকে গেলে খেয়ে ফেলতে চাচ্ছে। ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে। রাগে ক্রোধে অন্ধ হয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। দেশে হারা হয়ে হাতের চাপ বাড়িয়ে গাল দুটো পিষে ফেলল মনির। ব্যথায় মনির চোখ দিয়ে পানি চলে এলো। সে বুঝতে পারছে না কেন এমন করছে ইভান। দোষও করলো নিজেই, আবার এখন রাগও দেখাচ্ছে, টর্চারও করছে নিজেই। ইভান দাঁতে দাঁত পিষে হুঙ্কার ছেড়ে বলল, আমার নামে নালিশ করা? ব্লাডি চিপ পিপল! সাহস কি করে হলো আমাকে নিয়ে মার কাছে অভিযোগ করার? আমি কি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি না? আমার টাকায় উড়াউড়ি করছো না? কি করে সাহস হলো বলো? ইভানের হাত এখনো আগের মতোই মনির গাল চেপে আছে, বরং হাতের চাপ যেন আরো বৃদ্ধি পাচ্ছে। মনে উপায় না পেয়ে দুই হাতে সজোরে ইভানের বুকে ধাক্কা দিল। প্রবল ধাক্কায় টালমাটাল পায়ে অনেকটা পিছিয়ে গেল ইভান। মনে ছাড়া পেয়ে হাঁসফাঁস করতে লাগলো, দম নিতে লাগলো জোরে জোরে। গাল দুটো অবশ হয়ে নীলচে হয়ে এসেছে। ব্যথায় মাথাটা পর্যন্ত ঝিমঝিম করে উঠল তার। চোখ থেকে অনবরত ঝরছে অশ্রুবন্যা। মনের ধাক্কায় ইভান যেন খ্যাপাটে উন্মাদ বনে গেল। আচমকা একদমই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে তেরে এসে ঠাস করে চর বসে দিল মনির বাগালে। তাল সামলাতে না পেরে মেঝেতে হুমড়ে খেয়ে পড়ল মনি। চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে এলো তার। সাথে ব্যথার যন্ত্রণার কথা তো নাই বলা যাক। ইভান নেশার ঘুরে আবল তাবল বকে যাচ্ছে তাই মুখের ভাষা ব্যবহার করছে। মনি এবার শব্দে কেঁদে ফেলল। হেঁচকে উঠে গেল ওর। মেঝেতে পড়ে থেকে ভাঙা গলায় ফ্যাসফ্যাস করে বলার চেষ্টা করলো, আমি কিছু বলিনি, বিশ্বাস করুন। ইভান শক্ত হাতে মনিকে টেনে দাঁড় করায়। দুই হাতে তার দুই বাহু চেপে ধরে ঠেলে আবারও দেয়ালের সাথে দাঁড় করায়। হিসি ঢুলো ঢুলো কণ্ঠে বলে, না বললে মা কি করে জেনেছে? আসমান থেকে ওহি নাজিল হয়েছে তার উপর। মনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলল, আমি তো শুধু মুন্নিকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটার কথা। ও যে মাকে বলে দেবে আমি বুঝতে পারিনি। ইভান ছিটকে সরে দিল মনিকে। গর্জন করে বলল, ফার্দার আমার বিষয়ে কোথাও লাগাতে গেলে ডিরেক্ট খুন করব আমি। মাইন্ড ইট, রাবিশ থার্ড রেটেড পিপল। কথাটা শেষ করে টলমল পায়ে বের হয়ে গেল ইভান। রুম থেকে নয়, সূর্যা বাসা থেকে বের হয়ে গেল সে। মনি দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। হাঁটুতে মাথা গুজে ডুকরে কেঁদে উঠল সশব্দে। এত অসহনীয় হৃদয়ের ব্যথা সে আর সহ্য করতে পারছে না। হঠাৎ কারো স্পর্শে মাথা তুলল মনি। মনিকে দেখে চুপ করে আবারও হাঁটুতে মাথা নিচু করে কাঁদতে লাগলো। মনি কি বলে সান্ত্বনা দিবে হয়তো সে ভাষাটাই জোগাড় করতে পারছে না। তীব্র কিছু শব্দ আর উত্তপ্ত কথাবার্তার আওয়াজে মনি নিজের রুম থেকে ছুটে এসেছিল। সে আস্তে আস্তে ইভান বের হয়ে গেছে। কথাবার্তা তেমন শুনতে না পেলেও মনের মুখের অবস্থা দেখে বুঝতে কষ্ট হলো না ইভান কি করেছে ওর সাথে। দুঃখে মনির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের আপন ভাইয়ের বিপক্ষে কি সান্ত্বনা দিবে সে? অথচ মেয়েটা কত লক্ষ্মী শান্ত। সে মৃদু গলায় বলল, ভাইয়া যে এমন করে তোমার সাথে সব আগে কেন বলনি ভাবি? কেন এগুলো সহ্য করছো?
মনে কিছু না বলে ফুপিয়ে কেঁদে চলেছে। কেন এগুলো তার ভাগ্যে রচিত হলো? বিয়ের মতো পবিত্র বন্ধনের টানেও কেন ইভান শুধরাতে পারল না? তার মনে পড়তে লাগলো আজকে বিকালের কথা। ক্লাস শেষ করে বিকালের দিকে ট্রিনা আর মৌনি দুজন অনেকটা সময় কথাবার্তা বলে কাটালো। কথা বলতে বলতে মনে পড়লো দুজনে কারোই দুপুরে খাওয়া হয়নি। তখন প্রায় বিকেল হতে চলেছে। মৌনি বেশিরভাগ দিন বাইরেই খায়, দুপুরে বাসায়ও যায় না, রান্নাও করে না। ক্লাস না থাকলে লাইব্রেরিতে সময় কাটায়। দুজনে মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলো। ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে দুজনের চোখেই যখন খালি টেবিল খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই মনির চোখে পড়ে পৃথিবীর সবচেয়ে অনাকাঙ্ক্ষিত সেই দৃশ্যটি। মুহূর্তে যেন হৃদয়টা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে তার। পা দুটো টলমল করে ওঠে। লাস্টের টেবিলটাতে সুন্দরী এক আধুনিক পোশাক পরিহিতা মেয়ের সাথে বসে থাকতে দেখলো ইভানকে। মেয়েটা বারবার কিছু একটা নিয়ে ইভানের মুখের সামনে ধরে খাওয়ার জন্য অনুরোধ করছে। ইভান খানিকক্ষণ শক্ত দৃষ্টিতে চেয়ে থেকে অবশেষে মেয়েটার হাত থেকে খেলো। ওদিকে তার সাথে ইভানকে বলছে, আর তোমার কাছে আসবো না, এই লাস্ট, ফর দ্য লাস্ট টাইম, আমার হাত থেকে খেয়ে নাও প্লিজ। এসব মনি শুনতে পায়নি। হঠাৎ করে কিভাবে যেন ইভানের চোখ পড়ে গেল মনিদের দিকে। এদিকে মুখ করে বসেছিল সে। মনিকে দেখে তার দৃষ্টি অস্বাভাবিক শীতল হয়ে গেল। কি ভাবছিল মনি তা জানে না। তার মনে শুধু ঠাঁই নিল এক আকাশ ঘৃণা। সে শক্ত করে এক হাতে ট্রিনার হাত চেপে ধরে কাপা স্বরে বলল, প্লিজ চল, এখানে ভালো লাগছে না। তারপর আর মৌনি কিছুই খেলো না। বের হয়ে সোজা বাসায় চলে এলো। সারাদিন কেঁদে কেটে এক সার করে সন্ধ্যায় অনেক ভেবে চিন্তে মুন্নিকে বলে দিল কথাটা। যতক্ষণ সে বলেনি ভিতরে হাঁসফাঁসে যেন দম আটকে মরে যাচ্ছিল প্রায়। মুন্নিকে বলার পর অনেকটা শান্ত হলো সে। মুন্নি শুধু চিন্তিত স্বরে বলেছে, তেমন কিছু না জানলেও আমি শুনছিলাম মেয়েরা সাথে ভাইয়া আর রিলেশন নেই, তাহলে ওখানে ওরা? মৌনি মুন্নির সামনে কাঁদেনি। মনে মনে ভাবছিল ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে নিয়েছে হয়তো। ওকে মন থেকে মুছতে পারেনি বলেই তো বিয়ে করেও ভান ঘরমুখো হয়নি, বউয়ের প্রতি মুখ তুলে তাকায়নি। মুন্নি যে কখন রেহনুমাকে এসব জানিয়েছে মৌনি জানেন না। রেহনুমা ইভানকে ফোন করে প্রচণ্ড রাগারাগি করেছেন, বাবার মতো চরিত্রহীন বলে মন্তব্য করেছেন। সে সাথে নানান হুমকি তো আছেই। আর সেসবই ইভান মানতে পারেনি। সোজা চলে গেছে বাড়ি, আগে উত্তপ্ত মস্তিষ্কটা কিছুটা ঢিলে করতে। নয়তো বাসায় গিয়ে মেয়েটাকে সে মেরেও ফেলতে পারে, নিশ্চয়তা নেই। আমি ভুল করেছি মৌনি, আর সেটা স্বীকার করতে আমার দ্বিধা নেই। যা আছে তা কেবল একরাশ অপারগতা, ক্লান্তি আর দুঃখ। রেহনুমা দীর্ঘশ্বাস ফেলে শান্ত অথচ শক্ত গলায় কথাগুলো বললেন। সেদিন রাতের ঘটনাটা মাকে বলতে দেরি করেনি মুন্নি। সেও চায় না মৌনি এখানে পড়ে থেকে কষ্ট পেয়ে যাক। শুধু মৌনির বুঝতে বাকি নেই কথাগুলো বলতে বলতে রেহনুমার গলাটা আর্দ্র হয়ে উঠেছে, ভিজে উঠতে চাচ্ছে তার দুই চোখ। সে স্পষ্ট উপলব্ধি করতে পারছে একজন পরিশ্রমী মায়ের সারা জীবন লড়াইয়ের ব্যর্থ ফলাফল। একজন মায়ের সন্তানকে আগলে রাখতে না পারার নিদারুণ যন্ত্রণা। সন্তানের দেওয়া মুহুর্মুহ আঘাতে জর্জরিত হওয়া একটা হৃদয়। সে অনুধাবন করতে পারছে স্বামীর বিশ্বাসঘাতকতায় হাঁটু ভেঙে যাওয়া একজন মহিলার পিঠ শক্ত করে রাখাটা কতটুকু কঠিন ছিল। মনে হচ্ছে মনের চোখ দুটো ভিজে উঠতে যাচ্ছে। মৃদু ক্ষীণ একটা চাপা নিঃশ্বাস টেনে নিলেন রেহনুমা। মনের দিকে তাকিয়ে তিনি বললেন আবার, আমি কঠোর মনা, শক্ত হৃদয়া হতে পারি, কিন্তু আমি কুলসিত অন্তরের অধিকারী নই। নিজের সন্তান বলে আমার ছেলের দোষটা আমার চোখে পড়বে না। আমি তেমন স্বার্থপর মা নই। আমার ছেলের কাছে তুমি ডমিনেট হচ্ছ, আর আমি মুখে কুলুপ এঁটে তোমাকে সেখানেই পড়ে থাকতে বলবো, এমনটা আমার ধাঁচে নেই মৌনি। তুমি চলে যাও যখন তোমার সুবিধা, যখন চাইবে ঠিক তখনই আমি তোমাকে শহরের সবচেয়ে ভালো লয়ার হায়ার করে দিব। ডিভোর্সের বিষয়ে আমি তোমাকে সর্বাত্মক সাহায্য করব। তুমি আমাকে জানিও কবে করতে চাও। পৃথিবীর সর্বোচ্চ কঠিন কথাটা কত সহজ সুরেই না বললেন রেহনুমা, কিন্তু মনের বুকটা যে প্রবল ঝড়ের আঘাতের মতো খামছে উঠল। মনে হচ্ছে বুকের ভেতর কেউ হাতুড়ি পিঠিয়ে প্যারেক গাঁথার চেষ্টা করেছে। কেমন সর্বনাশক কথা, তাও একজন মায়ের মুখে নিজের ছেলের জন্য। এই মাটা কতটা ত্যক্ত অতিষ্ঠ ছেলের প্রতি
ভাবতে মনির মাথাটা ঝিমঝিম করছে। ইভান কতটা ধৃষ্ট বর্বর হতে পারে তা বোধহয় মনি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি আজও। যেখানে একজন মায়ের অভাবে মনির জীবনটা পুরো ছারখার নরক তুল্য, সেখানে ইভান এমন একজন কর্মনিষ্ঠ সাহসী মা পেয়ে কীভাবে তাকে দুঃখ দিতে পারে? মা আছে বলেই কি সে আজ কদর করতে শিখেনি? মা থাকাটা কি সবার জন্য আশীর্বাদ নয়? মনি হতভম্ব। বিস্মৃত ভাবটা কাটিয়ে ওঠার আগেই রেহনুমা সেখান থেকে প্রস্থান করলেন। মনি ধাপ করে পাশের সোফাটায় বসে পড়ে দু হাতে মাথার দুপাশে চেপে ধরে অবরুদ্ধ কান্নায় ভেঙে পড়ে। চিৎকার করে আজ কাঁদতে ইচ্ছে করছে তার। কেন জীবনটা এত বিভীষিকাময়? কেন তার জীবনটা আজীবন অন্ধকারচ্ছন্ন রয়ে গেল? তার ভাগ্যে কি মৃত্যু পর্যন্ত কারো ভালোবাসায় জুটবে না? এমন একটা কপাল নিয়ে সে কীভাবে জন্মালো এই নিষ্ঠুর নির্মম ধরাধমে? কেন একজন আপন মানুষ নেই তার জীবনে? কেন কেঁদে ভাসানোর জন্য একটা বুক, একটা কাঁধ, একটা সহায় নেই তার কাছে? কেন সে অন্ধকার এক কুঠুরি থেকে আরও বেশি অন্ধকারের রাজ্যে পতিত হলো? এইভাবে চলতে থাকলে কিভাবে সে বাঁচবে? কেনই বা বাঁচবে? কাকে আঁকড়ে ধরে, কাকে ভরসা করে বাঁচবে সে? মনি কখনোই ডিভোর্স নিতে পারবে না। ওই বাড়িতে আর কিছু না থাকুক, অন্তত নিজের একটা ঘর তো আছে, যেখানে সে নিজের মন মতো যখন ইচ্ছা কাঁদতে পারে। জবাবদিহি চাওয়ার কেউ নেই, লোকে জুড়ে কাদার চিন্তা নেই। হোক না খেইহীন ছন্ন ছাড়া, তবুও একটা সংসার তো আছে। মন মতো সেখানে রাখতে পারে, খেতে পারে। কারো কটু কথার ভয় প্রতিটি জিনিস ছুঁয়ে দেওয়ার আগে 10 বার ভাবতে তো হয় না। হ্যাঁ, ইভান খোঁটা দেয়, খারাপ আচরণ করে, কিন্তু মনির ঘরের স্বাধীনতায় তো হস্তক্ষেপ করেনি। মনিকে বাড়ি থেকে তাড়াতে তো চায়নি। যে মামি তাকে তাড়িয়েছে, ডিভোর্স নিলে আবার সেখানে তো ফিরতে হবে। যন্ত্রণা তো তাহলে আগের চেয়েও 3 গুণ বেড়ে যাবে। সমাজের কাছেও কলঙ্কিত হয়ে যাবে মনি। বেঁচে থাকাটাই হয়তো দুষ্কর হয়ে পড়বে। মানুষ অনেক সময় ভাগ্য বদলানোর জন্য কঠিন সিদ্ধান্ত নেয়, অথচ বুঝতে পারে না সেই সিদ্ধান্তের কারণে বর্তমানের চেয়েও বেশি দুর্দশায় পতিত হবে কিনা। মনি কান্নার দমক থামিয়ে উঠে দাঁড়ালো। মনিকে পড়ানো শেষ। সে আবারও সে বাড়িতে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। জানে না কি আছে ভবিতব্যে, কিন্তু নিজেকে শক্ত করার সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মনস্থির করেছে সে। সৃষ্টিকর্তার উপর ভরসা করা ছাড়া আর কিছুই করার নেই তার। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন বিষয় সময়। মানুষের দুঃখের সাক্ষী থেকেও অবচলিত হয় না। সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়ম অনুযায়ী সে বয়ে চলে অবিরত, গড়ে চলে বিনা হোঁচটে। সেই হিসেব রক্ষার্থে অতিবাহিত হলো পুরো 4টা দিন। পুরনো অভ্যাসবশত ইভান আবারও সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। শহর ছাড়িয়ে দীর্ঘ 9 ঘন্টার পথ অতিক্রম করে চলে গেছে দেশের এক কোণে। বিলাসবহুল হোটেলে রুমে টানা খোলা বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে অদূরে নীলাভ সমুদ্রের পানে। মৃদু গর্জনে তীরের সদা বালুতে আছড়ে পড়ছে রাশি রাশি ঢেউ। গত 4 দিন ধরে সে এই শহরে আছে, সমুদ্রের অতি নিকটে। তবু একটা বার বের হয়নি প্রকৃতি উপভোগ করতে। এক কথায় ঘরবন্দি হয়ে আছে সে। জীবনের নানান জ্বর ঝামেলায় বেশ পীড়া দিচ্ছে তার অন্তরে। কেউ বুঝতে চায় না তাকে, এমনকি নিজের গর্ভধারণেও নয়। নিজেকে গোছানোর একটু সময় ইভানকে কেউ দিচ্ছে না। সে সর্বাত্মক চেষ্টা করছে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে, কিন্তু যতবারই এগোতে চায় কোনো অদৃশ্য বলে যেন পিছিয়ে পড়ে বারবার। নিজের মধ্যে অনুভব করে অযাচিত বহু অস্থিরতা। ইভান জোরে দম নিয়ে আবার নিঃশ্বাস ফেলল। রুম থেকে ফোনটা এনে ডায়াল করলো ফায়াজের নাম্বারে। উপাস থেকে রিসিভ হতে শান্ত কণ্ঠে জানতে চাইল, সব কিছু ঠিকঠাক আছে? ফায়াজ এতদিন পর ইভানের খোঁজ পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ইভানের দিকের কাজ একা সামলাতে গিয়ে তার নাজেহাল অবস্থা। অপরদিকে ইভানের ফোনটা 4 দিন ধরে একটানা সুইচ অফ। ফায়াজ তড়িঘড়ি গলায় অনুযোগ করলো, কিছু ঠিক নাই ভাই। রাজীবদের কোম্পানি থেকে প্রতিদিন 50 বার আপনার খোঁজ করা হচ্ছে। অ্যাডভান্স পেমেন্ট আপনি ওদেরকে এখনও ক্লিয়ার করেননি, তাই ওরা কাঁচামাল এনেও কাজ শুরু করতে পারছে না। ইভান মাথা নেড়ে ফোন কেটে দিল। ওদিকে উত্তর ছাড়াই ফোন কেটে দেওয়ায় ফোন হাতে নিয়ে হয়তো ভম্ব হয়ে রইল ফায়াজ। ইভান কি পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারছে না? ফায়াজের সাথে কথা শেষে বেশ লম্বা একটা স্বর নিল ইভান। এখন মাত্র সকাল। বহু বছর পর অল্প সময়ের জন্য সি বিচে যাওয়ার মনস্থির করলো।
বছরে কয়েকবার আসা হয়, অথচ একবারও বিচ্ছি বা কোনো দর্শনীয় জায়গায় পা মারাতে ইচ্ছা করে না। অনেক আগে বন্ধু বান্ধব নিয়ে প্রতিটি জায়গায় চষে ফেলেছিল। পুরনো কিছু স্মৃতি রোমন্থন করতে যেন আজকের বের হওয়া। বেচের এদিকটা প্রাইভেট এরিয়া হওয়ায় মানুষজন চোখে পড়ে না বললেই চলে। শুধু খানিক দূরে দূরে রিসোর্টের আঙিনা থেকে ভেসে আসছে উচ্ছ্বসিত গলার কোলাহল। দু একজন আবার জোড়ায় জোড়ায় ধীর কদমে হেঁটে বেড়াচ্ছে হাত ধরে। দেখে মনে হয় নববিবাহিত দম্পতি। কিছুক্ষণ চারপাশটা পর্যবেক্ষণ করে র্যান্টে নেওয়া বাইকে চেপে সাই সাই করে অনেকটা দূরে চলে গেল ইভান। এক জায়গায় নারকেল গাছের সারির মাঝে ছোট্ট খোলামেলা রেস্টুরেন্ট দেখতে পেল। গাছের নিচে চেয়ার টেবিল পাতা। একপাশে বাইক পার্ক করে চেয়ারে বসে ক্যাপাচিনো অর্ডার করলো ইভান। ফোনটা হাতে নিতেই দেখতে পেল রাজবের নাম্বার থেকে মিসড কল ভেসে আছে। তবে প্রতিবারের মতো এবার রেহনুমার একটা কল না পেয়ে ইভান অনেকটা ক্লান্ত বোধ করলো। কবে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, মাকে কষ্ট দেওয়া থেকে বিরত হতে পারবে। কফি আসলে ফোনে চোখ রেখেই তাতে চমক দিল। হঠাৎ সামনের টেবিল থেকে মৃদু শব্দ ভেসে আসতেই অজান্তে চোখ তুলে চাইল ইভান। দেখলো একজোড়া তরুণ তরুণী। মেয়েটি সম্ভবত চা খেতে গিয়ে হাতে ফেলে দিয়েছে, সেজন্য চমকে চিৎকার করে উঠেছে। ছেলেটি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভীষণই অস্থির চিত্তে বোতল থেকে পানি ঢালতে লাগলো। এক সময় ছুটে গিয়ে রেস্টুরেন্টের ভেতর থেকে কয়েক টুকরো বরফ এনে ঘষে দিতে লাগলো, আর বারবার আদুরে স্বরে শাসাতে লাগলো কেন সাবধানে কাপটি হাতে নেয়নি। ইভান ভ্রুকুচকে আনমনা হয়ে ওদের কাণ্ড দেখছিল, কিন্তু হুট করে যখন ছেলেটা প্রেয়সীর হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে দিল, দৃষ্টি সরিয়ে নিল ইভান। ত্রস্ত নয়নে আশেপাশে নজর বোলাতে লাগলো। তার কেন যেন সেদিন রাতের কথা মনে পড়ে গেল। ইভানের হাঁচকা টেনে আনায় মনির হাত ফসকে চার কাপটা পড়ে গিয়েছিল, ভেঙেছিল ওর শব্দে। চায়ের অবশিষ্টাংশ ওর হাতে পড়েছিল। কেন যেন কিছুটা বিচলিত আর অস্থিরতা অনুভব করলো ইভান। কফিটা শেষ না করেই চট করে উঠে দাঁড়ালো। হোটেলে গিয়ে তৈরি হয়ে চেক আউট করলো হোটেল থেকে। তারপর গাড়ি ছুটিয়ে বের হয়ে গেল নিজ গন্তব্যে। যদিও প্রায় 8-9 ঘন্টার পথ, তবু ইভানের অসুবিধা হয় না নিজে গাড়ি চালিয়ে আসতে। তার অভ্যাস আছে, এমনকি জার্নিটা রাতের হলেও সে একটানা গাড়ি চালিয়ে চলে আসতে পারে। মাঝে 2বার ব্রেক নিয়ে ইভান যখন ঢাকার কাছাকাছি পৌঁছালো, তখনই আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমে এলো ধরণীতে। আরও 8 ঘন্টার মতো পথ চলার পর আচমকা ব্রেক কষে থেমে গেল গাড়ি। বহু চেষ্টা করেও আর ইঞ্জিন চালু করা গেল না। আগত্যা মুষলধারা তুমুল বৃষ্টির মধ্যেই নেমে পড়ল ইভান। বৃষ্টিতে ভেজে অনেকটা সময় নিয়ে চেষ্টা করলো গাড়ি ঠিক করার, পারল না। সজোরে গাড়িতে লাথি বসিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল ড্যাম। উপায় না পেয়ে গাড়িতে বসে ফায়াজকে ফোন করলো। ততক্ষণে ভিজে জবজব হয়ে গেছে তার পুরো শরীর, ভিজে গেল গাড়ির সিটও। ফায়াজ যখন মেকানিক নিয়ে এলো, তখনও বৃষ্টির তেজ কমেনি। ইভানের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে। বহু বছর পর বৃষ্টিতে ভেজেছে, তাই গায়ে মানিয়ে নিতে পারল না। শরীরের ভেতর অস্থি মজ্জায় যেন কামড়ে কামড়ে ব্যথা করতে লাগলো। এখানে বসে অযথা অপেক্ষা করার আর ধৈর্য হলো না। ফায়াজের গাড়ি নিয়ে চলে গেল সে। ঘড়িতে বিকাল 4টা। হাসপাতালে ঔষধিক গন্ধে মনির নাক মুখ বারবার কুচকে আসছে। কেবিনে যদিও নেই, তবে ফার্মেসির এদিকটায় বেশ ঝাঁঝালো গন্ধ। মনি 2টো ইঞ্জেকশন কিনে আবারও কেবিনের দিকে হাঁটা ধরল। 3 দিন ধরে রেহনুমার ব্লাড প্রেশার সর্বোচ্চ উঠে বসে আছে, কিছুতেই কমার নাম নেই। ওষুধেও কাজ হচ্ছিল না। প্রেশারের কারণে মাথার প্রচণ্ড ব্যথায় তিনি কাতরাতে লাগলেন মাঝরাতে। ইভানকে ফোনে না পেয়ে দেশে হারা মনিকে ফোন করে। ভোরবেলায় মনি ছুটে যায় শাশুড়ির বাসায়। অর্ধচেতন অবস্থায় রেহনুমাকে পড়ে থাকতে দেখে মনি ভীষণ চমকে ওঠে। রেহনুমার চোখ মুখ ফুলে একাকার, কেমন ক্লান্ত বিধ্বস্ত চেহারা হয়েছে কয়দিনই। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা আর কাজের চাপে তিনি ঢলে পড়েছেন বিছানায়। সকালের আলো ফুটতে রেহনুমাকে হাসপাতালে ভর্তি করালো 2জন মিলে। খবর পেয়ে সারিকা, ফায়াজ আর কয়েকজন কোম্পানির এমপ্লয়ি ছুটে এসেছিল। হাসপাতালের কেবিনেই প্রথমবার দেখা হয় মনির সাথে সারিকার। তীক্ষ্ণ একটা ক্রূর দৃষ্টিতে সবার অলক্ষ্যে অনেকটা সময় তাকিয়েছিল সারিকা। মনে মনে তাসার সাথে তুলনা করে তার ছেলের হাসি হেসেছে। কোথায় মডার্ন কালচারের তাসা আর কোথায় সাদাসিধা মনি। 2 দিনে কড়া ঘুমের ইঞ্জেকশনের মাধ্যমে অচেতন অবস্থায় কেটেছে তার। ঘুমিয়ে ঘুমিয়ে ব্রেন কিছুটা শান্ত আর নিস্তেজ হওয়ায়
প্রেশার আয়ত্তে এসেছে। অবস্থার এখন খানিকটা উন্নতি হলেও মনি রাজি হয়নি এখনই ডিসচার্জ করাতে। তার ভাষ্য মতে একেবারে সুস্থ স্বাভাবিক হওয়ার পরেই রাহনুমাকে বাড়িতে যেতে দিবে সে, নইলে এখনই গিয়ে ঠিকই আবার অফিসের কাজ নিয়ে বসে পড়বে। রাহনুমা অস্থির চিত্তে ভাবছেন তিনিও নেই, এভানও নেই। অফিসের হাল তো একেবারে মুষ্টে যাবে। যত দ্রুত হোক তিনি সুস্থ হতে চান। তার এত বছরের সাধনা আর পরিশ্রমের এই কোম্পানি। ইভানের কথা মনে হতেই আরও একবার তপ্ত দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তার এই অসুস্থতার জন্য ইভানকে দায়ী করতে বড় দুঃখ অনুভব হচ্ছে। যখন থেকে মনির কাছে জানতে পেরেছেন ইভান বাড়ি ফিরছে না, রাহনুমার রাতের ঘুম সম্পূর্ণ উবে গিয়েছে, যার ফলাফল স্বরূপ আজ হাসপাতালের বেডে বিমূঢ় হয়ে শুয়ে আছেন। ইঞ্জেকশন দুটো এনে দিতে চলমান স্যালাইনের সাথে একটা মিক্স করে দিল নার্স। তারপর অমায়িক স্বরে রাহনুমার সুস্থতা কামনা করে চলে গেল। নার্স চলে যেতেই রাহনুমা ক্ষীণ স্বরে মনিকে কাছে ডাকলেন। মনি দ্রুত এগিয়ে গিয়ে একল স্বরে জানতে চাইল, কিছু লাগবে মা? রাহনুমা মনির দিকে তাকিয়ে থেকে বললেন, একটু পর মুন্নি আসলে তুমি বাসায় যাও। দুদিনে একবারও যাওনি। এভাবে চললে নিজেকেই ভর্তি হয়ে বসে থাকতে হবে। মনি ইতস্তত করে হাসল, মৃদু স্বরে বলল, আমার কোনো সমস্যা হচ্ছে না মা, আপনি এত চিন্তা করবেন না। সব চিন্তা ছেড়ে নিরবচ্ছিন্নভাবে একটু রেস্ট করুন। আমি যা বলছি তা শোনো। আর হ্যাঁ, কালই আমি ডিসচার্জ নিচ্ছি, আর কোনো ঝামেলা নয়। মনি কি বলবে ভেবে পেল না, মাথা নেড়ে সায় জানালো কেবল। সন্ধ্যার দিকে মুন্নি আসলে রাহনুমা আবার তাড়া দিলেন। দুদিন ধরে গোসল, ঘুম, খাওয়া কিচ্ছু ঠিক করে হচ্ছে না মনির। এটা রাহনুমা মেনে নিতে পারেন না। আর সেদিনের ঘটনা জানার পর থেকে মেয়েটার সাথে নজর মেলাতেও যেন লজ্জাবোধ করেন তিনি। ভালো মেয়ে বলে এখনও তার বর্বর উশৃঙ্খল ছেলের জীবনে পড়ে আছে। তাসার মতো মন মানসিকতার হলে দুটো দিনও কাটাতে পারত কিনা সন্দেহ। তারা খেয়ে মনি ব্যাগপত্র হাতে উঠে দাঁড়ায়। রাতে আবারও আসবে বলে তখনকার মতো বিদায় নেয়। মনি চলে যেতেই রাহনুমা মনিকে জিজ্ঞেস করলেন, ফোন কি এখনো বন্ধ? মনি ছুরি দিয়ে আপেল কাটতে ব্যস্ত ছিল। রাহনুমার প্রশ্নে হুট করে কিছু বুঝে উঠতে পারল না। তারপর ব্যাপারটা বোধগম্য হতেই চাপা মলিনতায় ছেয়ে গেল মনির হাস্যোজ্জ্বল মুখটা। আবারও ফল কাটায় মনোযোগ দিয়ে নিশ্চুপে উপর নিচ মাথা নাড়ায় সে। রাহনুমা জানেন কথাবার্তার জন্য মুন্নি এখনও অপ্রাপ্তবয়স্ক, তথাপি আজ তিনি নিজের হতাশা চেপে যেতে পারলেন না। সাদা ধবধবে দেয়ালের দিকে চোখ রেখে ভারী গলায় বললেন, কি যে পাপ করেছিলাম, শান্তি আর ধরা দিল না সুদীর্ঘ এই জীবনে। হঠাৎ মায়ের এমন খোলামেলা বক্তব্যে বুকটা মোচড় দিয়ে উঠল মুন্নির। কখনো নিজেকে কারো কাছে মেলে ধরেন না রাহনুমা। রস ভারী গম্ভীর স্বভাবের মায়ের কাছে কখনো মনের কথা মুখ ফুটে বলতে না পারলেও এটা চিরন্তন সত্য। মাকে সে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসে। মাঝে মাঝে ভাবে ওর মতো কি ভাইয়াও মাকে ভালোবাসে? তাহলে কেন এতটা অবজ্ঞা করে? মনি ফল কাটা স্থগিত রেখে মনির স্বরে বলল, ভাইয়া কিন্তু ভাবির সাথে একদমই ঠিক করছে না মা। ভাবি প্রচুর এফোর্ট দিচ্ছে সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য। সব কিছু মানিয়ে নিয়ে ভাইয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে চাই, কিন্তু ভাইয়া কেন সব দেখে না? সে কি আজীবনই এভাবে লাইফ লিড ভাবে জীবন পার করবে? রাহনুমা কিছু বললেন না, চুপচাপ একইভাবে তাকিয়ে রইলেন সিলিংয়ের দিকে। মুখ চিরে বারবার ভেসে আসছে দীর্ঘশ্বাস। বাসায় এসে মনি টের পেল এক রাশ অবসাদ তার সম্পূর্ণ দেহকে ছেয়ে ফেলতে চাচ্ছে। ঘাড়টা দুদিকে কাত করে পেশিগুলো সহজ করতে চাইল। গত দুদিন দুশ্চিন্তা আর নার্ভের উত্তেজনায় ক্লান্তি টের পায়নি। এখন নিজের পরিচিত নিড়ে পা রাখতেই শরীরটা ঢলে পড়তে চাচ্ছে বিছানায়। এক ঝাঁক ঘুম এসে ভর করেছে চোখের পাতায়। মনে হচ্ছে জনম জনম ধরেই ঘুমায়নি সে। হাসপাতালের পরিবেশে কাটিয়ে নিজেকেও কেমন অসুস্থ লাগছে। সন্ধ্যার আজান পড়েছে তখন। মনি 10টার দিকে হাসপাতালে যাবে বলে ঠিক করলো। নিজের ঘরে ঢুকে আগে গোসলে ঢুকলো। মনি যাওয়ার পর আবার সে আগের জায়গাটায় শিফট হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে ঠান্ডা পানিতে নিজেকে ভিজিয়ে বের হলো। অর্ধেক ক্লান্তি দূর হয়ে গেল যেন। অনেকটা সতেজ লাগছে। আরামদায়ক একটা গোসলের পর পেটের ক্ষুধাটা টের পেতে শুরু করলো। ভেজা চুলগুলো মুছে নিয়ে দেওয়াল বারান্দায় নেড়ে কিচেনে গেল। রাহনুমাকে হাসপাতাল থেকেই খাবার দেওয়া হয়, তাই তার জন্য কিছু রান্নার প্রয়োজন নেই।
তবু সে যত্ন নিয়ে চিকেন স্যুপ বসিয়ে দিল চুলায়। ঘরের ফ্রেশ খাবারের সাথে কোনো কিছুর তুলনা হয় না। অন্যদিকে নিজের জন্য কড়া করে লিকার দিয়ে 1 কাপ চা বসালো। ফ্রিজে রুটি বানানো আছে, ডিপে রান্না করা মাংস আছে। নতুন করে কিছু রান্নার ঝামেলায় না গিয়ে সেগুলি নামিয়ে নিল মনি। আগে চাটা খেয়ে ঝিমুনিটা কাটিয়ে তারপর ডিনার করবে। স্যুপটা হয়ে যেতে নামিয়ে গরম গরম ফ্লাক্সে ঢেলে প্রস্তুত রাখলো। চায়ে দুধ চিনি মেশাচ্ছে ঠিক এমন সময় বেল বেজে উঠল। মনি প্রায় আটকে ওঠে, কারণ এমন সময় বেল বাজার কোনো কারণই নেই। তবু হতে পারে কেউ কোনো কাজে এসেছে। সে চাটা রেখে দরজা খুলতে গেল। আয় হলে চোখ রেখে কাউকে দেখতে না পেয়ে কপাল কোচকালো। তারপর জোর গলায় জিজ্ঞেস করলো, কে? সাথে সাথে বাজখায় শব্দে আবারও বেল বাজলো। মনি এবারেও চমকে উঠেছে। আস্তে করে দরজাটা খুলে ওকে দিতে দেখলো এক হাতে দেয়াল চেপে ধরে এক সাইডে দাঁড়িয়ে আছে ইভান। চোখ দুটো বেজায় লাল, গায়ের কালো শার্ট প্যান্ট কেমন চুপচুপে, চুলগুলো ভিজা ভিজা দেখাচ্ছে। মনে হচ্ছে বেশ অনেকক্ষণ আগে ভিজেছে, সময়ের ব্যবধানে খানিকটা শুকিয়ে এসেছে। তাই এতদিন পর ইভানকে দেখে মনে এতটাই আশ্চর্য বনে গেছে যে অবাক হয়ে একধানে তাকিয়ে রইল। ইভান রক্তিম চোখ দুটো মেলে মনির মুখের দিকে দিল। বেশ স্নিগ্ধ মোহনীয় লাগছে মনির হলদেটে ফর্সা মুখটা। এই প্রথম ইভানের নজরে এলো লালচে ঠোঁটের নিচে কুচকুচে সে তিলটার উপর। এক সাইডে ঠোঁটের গা ঘেঁষে দৃশ্যমান থেকে যেন জলজল করছে সেটি। মনিকে সরতে না দেখে ঢলে পড়া মাথাটা দেয়ালে ঠেকিয়ে দাঁড়ালো ইভান। ক্রমশ অচেতন হয়ে আসছে তার শরীর। তার নড়াচড়ায় আচমকা সম্বিত ফিরে পেল মনি। তটস্থ হয়ে একপাশে সরে গিয়ে দরজা পুরোটা খুলে দাঁড়ালো। মনি সরে দাঁড়ানোর পরও ইভান ভেতরে ঢুকলো না। সে একইভাবে দেয়ালে মাথা ঠেকিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। মনে আতঙ্কিত চোখে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। তার মন বলছে ইভানের শরীর ভালো নেই, অথবা ড্রিঙ্ক করে নেশায় বোধ হয়ে আছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন ইভান মুখ তুলছে না, মনি সব রাগ একপাশে সরিয়ে রেখে ধীর কণ্ঠে আস্তে করে ডাকলো, ভেতরে আসছেন না কেন? মনির কথায় আস্তে করে তাকালো ইভান। চোখ দুটো আগুন তপ্ত। কিছুক্ষণ মনির দিকে তাকিয়ে থেকে অবশেষে ঘরে ঢুকলো। অবিশ্রান্ত বিধ্বস্তের ন্যায় রুমে গিয়ে বিছানার মাঝ বরাবর ঢলে পড়ল। মনি কি করবে বুঝতে পারছে না। সেদিনের ব্যবহারের পর রুচি হচ্ছে না ইভানের সামনে গিয়ে দাঁড়াতে। কিন্তু কথায় আছে, সতী নারীর কাছে পতি পরমেশ্বর। মনির অবস্থাও হয়েছে তাই। শত কষ্ট বুকে চাপা থাকলেও সে পারল না ইভানের খোঁজ না নিয়ে থাকতে। একটা জিনিস সে উপলব্ধি করতে পারে, স্বামী যত জালিমি হোক না কেন, বাঙালি নারীরা তার প্রতি ঠিকই মনের কোণে চুপিসারে এক ধরনের মমতা পোষণ করে। যে মমতা পিছুটান ও মায়ের আকর্ষণ তারা সহজে কাটিয়ে উঠতে পারে না। শত ঝড় ঝাপটায়ও না। নিজের রাগ দুঃখগুলো ভুলার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে চোখে প্রায় পানি চলে আসলো মনির। সব অপমান আর লাঞ্ছনা মন থেকে দাঁড়িয়ে নির্লজ্জের মতো গিয়ে দাঁড়ালো ইভানের রুমে। হাত দুটো দুদিকে ছড়িয়ে জুতা মোজা সহ শুয়ে পড়েছে ইভান, তাও বিছানার মাঝ বরাবর বালিশ ছাড়াই। পা দুটো বাহিরে বের হয়ে আছে কিছুটা, শরীরের পানিতে ভিজে যাচ্ছে বিছানা। মনে কিছুটা সামনে এগিয়ে গিয়ে ওকে দিয়ে দেখলো ইভানের চোখ বন্ধ, নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মনি আজ ভয় ও লজ্জার পরোয়া করল না। ঘুরে গিয়ে বিছানার একপাশ দিয়ে দাঁড়ালো, আলতো একটা হাত রাখলো ইভানের কপালে। যা শঙ্কা করেছিল তাই সঠিক। জ্বরের প্রচণ্ড তাপে কপালে হাত ধরে রাখা যাচ্ছে না। মনে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। এতটা জ্বর কিভাবে আসলো, কবে থেকে আসলো? দেখে মনে হচ্ছে ইভানের সেন্সি নেই, বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে মনির হাতের শীতল নরম স্পর্শে চোখ মেলে ইভান চোখ দুটো সিলিংয়ের দিকে করে তাকালো। তবে মুখ ফিরিয়ে চাইল না, আবার বন্ধ করে ফেলল চোখ। মনির মনে হলো সে ঘোরের মাঝে চোখ খুলেছিল। কিংকর্ত বিমূঢ় হয়ে অচলের মতো ঠায় দাঁড়িয়ে থাকলো সে। কি করবে এখন? এত জ্বর তো সহজে নামবে না। ডাক্তার দেখাতে হবে নিশ্চিত, কিন্তু তার আগে ভিজা কাপড়গুলো খোলা দরকার। মনির খেয়াল হলো দুপুর থেকে বেশ বৃষ্টি ছিল, তাহলে ইভান বৃষ্টিতে ভিজেছে। কিন্তু কেন ভিজল? মনি দূর বুকে পায়ের কাছে গিয়ে জুতার মোজাগুলো খুলে ফেলল। সেগুলো বাইরে রেখে সে আস্তে করে ইভানকে ডাকলো, শুনুন, আপনার কাপড়গুলো চেঞ্জ করা দরকার। ইভান চোখ মেলল না, এমনকি নড়ল না। মনে বিচলিত হয়ে আবার ডাকলো, শুনছেন? তাকে অবাক করে দিয়ে ইভান ভারী ভেজা গলায় বলে উঠল, মনি কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, কাপড়গুলো পাল্টে নিন। ইভানের তেমন হিলদুল হলো না।
সে একটা হাত এনে রাখলো চোখের উপর, তারপর আগের মতো বেঘুরে পড়ে রইল। মনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় কাজ করছে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত কিচ্ছু বুঝে উঠতে পারছে না। কাকে ফোন করে যে সাহায্য চাইবে সেই উপায়ও নেই। রেহনুমা আর মুন্নি তো হাসপাতালে, আর মামার বাসায় কাকে ফোন করে বললে বরং তাকে উল্টো লজ্জা আর ধিক্কারের সম্মুখীন হতে হবে। তারা ভাববে কেমন স্ত্রী হয়েছে, স্বামীর অসুখে তাকে সামলেই যদি না নিতে পারে। 7-5 অনাকাঙ্ক্ষিত ভাবনার শুধু ছেড়ে মনে এগিয়ে গিয়ে বিছানায় উঠে বসলো। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করলো। তারপর ইতস্তত কাপা হাতে এক এক করে খুলতে লাগলো ইভানের শার্টের বোতাম। এতটাই আলতো হাতে কাজটা করেছে যেন ইভান ট্যারি না পায়। ইভান চোখ খুলে একবার তাকালে মনি লজ্জায় মরে যাবে, কিন্তু শার্টটা ভেজা হওয়ায় লিপটে আছে গায়ে। সেজন্য বোতাম খুলতে গিয়ে নাড়াচাড়া টের পেল ইভান, কিন্তু চোখ খুলে কিছু বলার বা করার অবস্থা তার নেই। বোতাম তো খুলে দিল, এবার শার্ট গা থেকে ছাড়াবে কী করে? এটা তো ইভানের সাহায্য ছাড়া সম্ভব না। মনে ইভানের গায়ে সামান্য নাড়া দিয়ে ডেকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।